আসলে একটা সমস্যার দিক চিহ্নিত করছি। দীর্ঘদিন এই কাজের সুবাদে থাকার ফলে সেটা হচ্ছে বিষয় প্রতিষ্ঠান, বিশেষ করে ধর্মীয় এবং আধ্যাত্মিক প্রতিষ্ঠানগুলি বস্তুতপক্ষে সেগুলিকে ঘিরে যে ভক্তজনেরা থাকেন তারা সাধারণত উল্লেখযোগ্যভাবে নির্দিষ্ট গুরু বা তার পথের অনুযায়ী তারা নিজেরা সমবেত হন এবং প্রতিষ্ঠানে সেই অনুযায়ী কার্যকলাপ কর্মসূচি চলে এবং আত্মপ্রস্তুতিও চলে নিজের চেতনার। কিন্তু প্রাতিষ্ঠানিক একতার একটা বিশেষ অসুবিধা শেষ পর্যন্ত আমাদের হাতে পড়ে সেটা প্রাতিষ্ঠানিক চেতনা হয়ে যায়। প্রতিষ্ঠান তাকে ঘিরে যে সমস্ত কর্মকাণ্ড সেগুলো সব ঠিক আছে, কিন্তু যখনই একটা বৃহত্তর সামাজিক, আর্থিক, রাজনৈতিক সংকট আসে এবং তাকে ঘিরে যে শিক্ষার সংকট, ব্যবসায় সংকট, মানুষের পারস্পরিক সম্পর্কের রসায়নজনিত সংকট, সেইখানে প্রত্যক্ষত একটা সমন্বয় দৃষ্টির আলোকে, চেতনার আলোকে, যদি এখানে বলা যায় শ্রী অরবিন্দের যে শিক্ষার তার আলোকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বলিষ্ঠ নির্মোহ কোনো ব্যক্তিগত সমালোচনার সার্বিক প্রেক্ষিতে প্রত্যেকটা জিনিসকে বিশ্লেষণ করা সময়ের নিরিখে, যেটা শ্রী অরবিন্দকে আমরা দেখেছি বিশেষত জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সচেতন ছিলেন এবং তার লেখনীর মধ্যে তার কথোপকথন ধরা পড়ে, আমরা সেইটাতে কোথাও বোধহয় সংকুচিত। আমাদের মনে রাখতে হবে প্রতিষ্ঠানে আমাদের একটি সত্তা আছে, যে প্রতিষ্ঠানকে ঘিরে কেন্দ্র করে আমাদের একটি ভূমিকা, কিন্তু প্রতিষ্ঠানের বাইরে একজন স্বাধীন, নিরপেক্ষ, সচেতন নাগরিক হিসাবে একটা সুস্পষ্ট বলিষ্ঠ মতামত, কোনো পক্ষপাত দুষ্ট নয়, সেটা সর্বদাই দরকার। না হলে এই যে একটা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে সবকিছুকে দেখা, মূল্যায়ন করা, ইন্ট্রোস্পেকশন করা, সেটাকে এড়িয়ে যাওয়া মানে সমাজের যে নেতিবাচক যে প্রভাব, যে শক্তিগুলি আছে, তারা কিন্তু উন্মুক্ত ক্ষেত্র পেয়ে যায়। সেক্ষেত্রে আমাদের অত্যন্ত নিরপেক্ষ অথচ নির্ভীক একটি পর্যালোচনা করতে হবে, এবং সেটা তো আমরা শ্রী অরবিন্দের লেখা পড়ে বুঝতে পারি, এবং সেই লেখা, সেই দৃষ্টিভঙ্গির ভিত্তিতে আমরা কিন্তু এটা করি না। ফলে সমাজ একদিকে চলে, প্রতিষ্ঠান একদিকে চলে। প্রতিষ্ঠানের যে প্রাসঙ্গিকতা, প্রয়োজনীয়তা, সার্বিক সামাজিক রাষ্ট্রিক প্রেক্ষিতে, সেইটা কিন্তু সেই বার্তাটা মানুষের সামনে যায় না। এবং ঠিক আছে, প্রতিষ্ঠান তার মধ্যে না যায়, কিন্তু যেখানে সচেতন মানুষেরা আছেন, শিক্ষিত মানুষেরা আছেন, সেই প্রতিষ্ঠানের ভিতরে তাদের তো একটি ব্যক্তিসত্তা আছে। সেই ব্যক্তিসত্তাটা কেন সবসময় সজীব হয়ে তার ভূমিকা পালন করবে না, অথচ তাদের মধ্যে যারা কলম ধরেন, যারা বক্তৃতা দেন, তারা কেন সেই বিশাল প্রেক্ষিতে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে তারা কেন তাদের কলম চলবে না বা তাদের বক্তব্য মানুষ জানবে না? সেখানে একটা কিন্তু সার্বিক সংকোচন আমরা দেখতে পাচ্ছি। ফলে আমাদের বলয়ে সেই দৃষ্টিভঙ্গিটা কিন্তু মানুষের সামনে আসে না। বৃহত্তর ক্ষেত্রে আমরা অনেক সময় এড়িয়ে যাই। এখন তো কত সুবিধা, সোশ্যাল মিডিয়া হয়েছে, একটি বক্তব্য, একটা সাধারণ বক্তব্য, সমাজে যেগুলো নিয়তই আমরা সংবাদপত্রে, টিভিতে দেখি,
সেই বক্তব্যের পিছনে যে গভীরতর, সেই সমস্যার পিছনে যে গভীরতর সেই মানে তার কারণ রয়েছে, উৎস রয়েছে, এবং তার যে গভীরতর সমাধান রয়েছে, সেটা দীর্ঘস্থায়ী এবং দীর্ঘ প্রস্তুতি সাপেক্ষ। সেই বক্তব্যগুলো পেশ না করলে মানুষ এই চটজলদি আপেক্ষিক নিদানের দিকেই ছুটছে, ফলে আলটিমেটলি তার কোনো চিরস্থায়ী সমাধান হচ্ছে না। এবং রুট থেকে, শিকড় থেকে, গোড়া থেকে তার যে একটা দীর্ঘকালীন প্রস্তুতি পর্ব দরকার, এটা ভোজবাজি নয়। যে কোনো শিক্ষার সমস্যা, সামাজিক সম্পর্কের সমস্যা, রাজনীতির সমস্যা, অর্থনৈতিক সমস্যা, মূল্যবোধের সমস্যা, এই যে চিকিৎসা শাস্ত্রে, চিকিৎসা ক্ষেত্রে যে বিপুল দুর্নীতি, রাহাজানি এবং সেই যে সমস্যাগুলো সংবাদপত্রে ছয়লাপ হয়ে চলেছে বেশ কিছুদিন ধরে, তার উৎসটা কোথায় সেইটা নিয়ে গভীরতর আলোচনা, অ্যাগ্রেসিভ আলোচনা। আক্রমণাত্মক মানে কাউকে আক্রমণ করা না, একটা বলিষ্ঠ আলোচনা যা তুলে ধরে মূল সমস্যাটাকে। প্রতিনিয়ত শ্রী অরবিন্দের কলম কিভাবে চলত, তিনি যখন সক্রিয় ছিলেন তিনি কোনো কিছুকেই বাদ দেননি। আমরা সেটাকে যদি গৌণ রেখে আমরা মূল তার যে টেক্সটগুলোর উপরে শুধুই আলোচনা করি, নিশ্চয়ই সেই আলোচনাগুলো আমাদের আত্মপ্রস্তুতির জন্য, নিজের সাধনার জন্য, কিন্তু সেই শাস্ত্রকে হজম করে আমরা বহির্বিশ্বের যে প্রাসঙ্গিক সমসাময়িক ঘটনাগুলিতে আমাদের সেই দৃষ্টিভঙ্গি কেন প্রকাশিত হবে না প্রতিনিয়ত? না হলে তো অন্যান্য শক্তিরা খোলা মাঠ পেয়ে যাচ্ছে। হিন্দু ধর্মের এই যে আজকে অবনমন, শ্রী অরবিন্দ তো কতদিন আগেই বলেছেন, বিবেকানন্দ বলেছেন, একটা নেতিবাচক, একটা তামসিক, একটা আরামদায়ক অবস্থা সব উপরালা করে দেবেন। এর ফলেই হিন্দু ধর্মের উপর যে বহিঃশত্রুর বহিঃপ্রভাবের চাপ, কখনো কখনো তার নিষ্পেষণ, তার ইতিহাস সুদীর্ঘ। আমরা আমাদের মনে রাখতে হবে যে শুধু ডিফেন্স হলেই চলবে না, অ্যাগ্রেসিভ ডিফেন্স অরবিন্দ বলছেন। অ্যাগ্রেসিভ মানে তোমাকে পাল্টা প্রতিরোধ, মানে একেবারে গড়ে তুলে তোমাকে দেখাতে হবে দিস ইজ দিস, এবং তা না হলে কিন্তু সভ্যতাকে বুঝিয়ে নিয়ে গিয়ে তার যে নতুন নতুন যে অভিব্যক্তি, সভ্যতার উন্নতি, সেটা কিন্তু সম্ভব নয়। আজকে যে প্রত্যক্ষ ঘটনার সম্মুখীন হচ্ছি, এ ঘটনা কিন্তু বহুদিন ধরেই ঘটবে যদি আমরা এভাবে না ভাবি। নমস্কার।